গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, রাস্তা ছাড়তে বলায় সেনাবাহিনীর গাড়িতে হামলা। Professor Yunus, it's an absolute honor for Mukesh and me to convey our heartiest congratulations. ডক্টর ইউনুসকে নিয়ে নেতা আম্বানির প্রশংসায় ভিডিও ভাইরাল। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব। শিক্ষার্থীর জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আসিফ ও নাহিদ পেলেন কোন মন্ত্রণালয়? বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন 205 জন ভারতীয়। ওমানে দলবদ্ধ হয়ে প্রবাসীদের মারামারি। স্থায়ী হচ্ছে না কোথাও, হাসিনার গন্তব্যের তালিকায় সৌদি আমিরাত। প্রবাস থেকে স্বপ্ন ফিরেছে জীবন্ত লাশ হয়ে। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার 10 আগস্ট বিকেলে গোপীনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাথমিকভাবে তারা সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মী গোপীনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানান স্লোগান দিতে থাকে। এ সময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জের ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছে। গত 24 ঘন্টা ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে সেটা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন অন্য বিকল্প খুঁজছেন। আজ বুধবার ভারতের গণমাধ্যম দ্য হিন্দু অব টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছেন। ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছেন, এরই মধ্যে যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নিয়ে কথা ভাবছেন। তবে শেখ হাসিনা কোথায় আশ্রয় চাননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এনডিটিভিকে দেয়া এ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জয় আরও বলেন, আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। আমরা এখনও জানি না তিনি এসব জায়গায় ভ্রমণের মধ্যে থাকতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন, যেসব দেশে হাসিনার পরিবারের সদস্যরা থাকেন যেসব দেশে হাসিনার পরিবারের সদস্যরা থাকেন সেখানে ভ্রমণ করতে পারেন, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও ভারত। গতকাল মঙ্গলবার সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান নিউজ 18 বাংলাদেশের বিরোধীয় সূত্রে বরাত দিয়ে জানায়, হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দাবির সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেননি। ভারতের কর্মকর্তারা জানান, অল্প সময়ের নোটিশে ঢাকা ছেড়ে আসা হাসিনাকে সাময়িক আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতের সঙ্গে ঢাকা কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ ভারতের হাইকমিশনের সঙ্গে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যোগাযোগ চলছে। মঙ্গলবার জানা গেছে, আরও কয়েকদিন ভারতে থাকবেন শেখ হাসিনা। তবে কতদিন পর্যন্ত তাকে থাকার অনুমতি দেবে নয়াদিল্লি তা জানা যায়নি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী ও ব্যবসায়ী নীতা আম্বানির একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছেন। নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। দীর্ঘ 7 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নীতা বলেন, প্রফেসর ইউনুস, মুকেশ ও আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি মানবতা ও সামাজিকভাবে বিশ্বের সবার কাছে এক উজ্জ্বল পথপ্রদর্শক। নীতা আরও বলেন, এটা যেভাবে সত্যি আনন্দ ও গর্ব অনুভব করছি। গত রিও অলিম্পিক আপনার সাথে দেখা হয়েছিল আমাদের। আপনার গ্রামীণ ব্যাংক বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, যার নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিচ্ছে। প্রসঙ্গত 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর ইউনুস। এই পুরস্কার পাওয়ার 10 বছর পূর্তি হলে ভারতের আম্বানি পরিবারের প্রতিষ্ঠান রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে ইউনুসকে একটি ভিডিও শুভেচ্ছা বার্তা দেন নীতা আম্বানি। ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই নেট দুনিয়ায় রিলায়েন্সের ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলের আপলোড হওয়া এই ভিডিওটি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা অফিসিয়ালি পদত্যাগ করেনি। সে সময় তার হাতে ছিল না। তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দিবেন, কিন্তু আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না। এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 5ই আগস্টে শেখ হাসিনার দেশ ত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলুপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় ইঙ্গিত দেন, এই সিদ্ধান্তকে আদালতের চ্যালেঞ্জ জানাবে আওয়ামী লীগ। তিনি বলেন, সেনাপ্রধান এবং বিরোধী রাজনীতিবিদদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজের পদে থাকা সত্ত্বেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তা নিয়ে আমরা আদালতের চ্যালেঞ্জ জানাতে পারি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গড়ে উঠেছে নতুন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সেই সরকারের উপদেষ্টারাও শপথ গ্রহণ করেছেন। জয় জানান, সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমার বিশ্বাস আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমরা বিরোধী দল হব, কোনো সমস্যা নেই বলেন জয়। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শিশুসহ 205 জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে ফিরে গেছেন। বুধবার সকালে ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে এয়ার ইন্ডিয়ার A321 বিমানটি ঢাকার বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় নাগরিকদের নিয়ে দিল্লিতে ফিরে যান। বিশেষ ওই ফ্লাইটটিতে 199 জন প্রাপ্তবয়স্ক এবং 6 জন শিশু ছিল। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, এয়ার ইন্ডিয়া বুধবার থেকে তার নির্ধারিত কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার বিমান পরিচালিত হয়। মঙ্গলবার প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের ফ্লাইট স্থগিত করেছিল। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের যে পরিস্থিতি চলছে এই বিষয়টিতে কেন্দ্র করেই ভারতের এয়ার কোম্পানিগুলো তাদের বিমান ঢাকায় অবতরণ না করার সিদ্ধান্ত নেয়। পরে মঙ্গলবার সন্ধ্যার পর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং তাদের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তিস্তারা এবং ইন্ডিগো সময়সূচি অনুযায়ী বাংলাদেশের রাজধানীতে তাদের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত জানিয়েছে। ওমানের সারহামে প্রবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়
কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল বাতিনের শাহমের একটি মার্কেটে সম্প্রতি ওই মারামারির ঘটনা ঘটে। তারই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িত প্রবাসীদের গ্রেপ্তারে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিওতে দেখা যায় এক বা দুজন ব্যক্তিকে আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করছে। এ সময় চিৎকার চেঁচামেচিতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে পুলিশ জানায়, এ ধরনের অপরাধ করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। জড়িত প্রবাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তাই এরকম দুঃসাহস পরবর্তীতে যেন কোনো প্রবাসী করতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থামছেই না প্রবাসী বাংলাদেশি কর্মীর নির্যাতন। নারী গৃহকর্মীদের ধর্ষণ মারধর শেষে মিথ্যা মামলায় পাঠানো হচ্ছে কারাগারে। রিয়াদ ও জেদ্দায় 2 আশ্রয় কেন্দ্রে নির্যাতিত অর্ধশত নারী গৃহকর্মী দেশে ফেরার প্রহর গুনছেন। অভিবাসন কর্মীরা বলেছেন, বারবার মানবাধিকার লঙ্ঘন হলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তার সৌদি সরকারের কাছে নির্যাতনের ঘটনা তুলে ধরা যাচ্ছে না। সিলেটের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ফরিদা ছদ্মনাম, বৃদ্ধ দিনমজুর বাবা, গৃহিণী মা আর ছোট 3 বোনের জীবনে খানিকটা সচ্ছলতা আনার আশায় স্থানীয় প্রতিবেশীর নির্ভরতায় পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে। মাসিক 30,000 টাকায় গৃহকর্মী হিসেবে তাকে পাঠানো হয় মদিনা শহরে। ভুক্তভোগী ওই তরুণী জানান, সৌদি যাওয়ার পরই তার পাসপোর্ট সহ সব কাগজপত্র নিয়ে নেন। এরপর প্রতিদিনই শারীরিক নির্যাতন চালাতে থাকে। ছুরি দিয়ে হাত পর্যন্ত কেটে দিয়েছে, আর সেগুলো ঢাকতে মালিকপক্ষ উল্টো মামলা ঢুকে দেয়। শুধু তাই নয়, খাবারের মাধ্যমে নির্যাতন করা হতো বলে জানান তিনি। বলেন, যাদের খাওয়া শেষে হাড় বা উৎকৃষ্ট থাকতো তাই খেতে দিত। তবে চোখে যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন তার বাস্তব রূপ আর দেখতে পারেননি। স্বপ্ন আবার ফিরেছে জীবন্ত লাশে। চোখের সব আলো কেড়ে নিয়েছে মরুর তপ্ত বালি। এর আগে নারী গৃহকর্মী পাঠাতে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে 2015 সালে চুক্তি হয়। সেই থেকে নির্যাতন, অস্বাভাবিক মৃত্যুর হাজারো ঘটনা ঘটলেও ন্যূনতম তদন্ত হয়নি। 2021 সালের আবিরন বেগমকে হত্যা ছাড়া বাকি একটি ঘটনারও বিচার হয়নি। ব্ল্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে ব্যবস্থাপক আলামিন নয়নের মতে, নারীদের কাজের কথা বলতে গিয়ে তাদের দাস হিসেবে বিক্রি করে দিচ্ছে দালালরা। এ থেকে পরিত্রাণের সতর্কতা এবং বিচার নিশ্চিতের দাবি জানান আল আমিন নয়ন। একই কথা বলেছেন বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী। তিনি বলেন, আমরাও এমন অভিযোগ পাই। তাদের নির্যাতন করা হচ্ছে, নিয়োগ বিধি মানা হচ্ছে না, কিন্তু দূতাবাস মন্ত্রণালয়ে কেউ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাদের আরো সক্রিয় হতে হবে। তিনি বলেন, আমাদের কর্মীরা আছেন বলেই দূতাবাস আছে, সেখানে কর্মকর্তারাও আছেন। এতে টাকা বেতন দিয়ে সুযোগ সুবিধা দিয়ে তাদের এমনি রাখা হয়নি। তাদের আরো কর্মী বান্ধব হতে হবে। যে ব্যবহার আমরা পাচ্ছি তা কাম্য নয়। এদিকে পাশের দেশ নেপালের কর্মীদের বেতন 1,600 রিয়াল, ফিলিপাইনের 1,800 থেকে 2,000 রিয়াল হলেও বাংলাদেশি নারীদের কর্মীদের বেতন ধরা হয় মাত্র 800 রিয়াল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করা হয়েছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। রাষ্ট্রপতির আদেশক্রমে শুক্রবার 9 আগস্ট মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। এর আগে বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9:30টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনূস সহ 14 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি 3 উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেওয়া অন্যান্যর মধ্যে জায়গা করে নেওয়া আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মোহাম্মদ
নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। তারা দুজনেই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনের জন্মই 1998 সালে, অর্থাৎ তাদের বয়স 26 বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেনি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের নজির নেই। উইকিপিডিয়ার তথ্য মতে নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ঢাকায়, বাবা শিক্ষক, মা গৃহিণী। তার ছোট এক ভাই রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন নাহিদ। আর আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায় মুরাদনগর উপজেলার আতপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। বাবা মোহাম্মদ বিলাল হোসেন, মা রুকসানা বেগম। আধমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করে আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে পড়ছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করা হয়। তখন এই সংগঠনে ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সংবাদে এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।